আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। নতুন সূর্য উদিত হলো সোনালী প্রত্যাশা নিয়ে। বিশ্ব কাঁপানো ভয়ঙ্কর মহামারী করোনার বিষাদময় 2020 বিদায় নিল, রেখে গেল বড়ই বেদনা দুঃখ গাথা। শুরু হলো নতুন বছর 2021। পৃথিবীর প্রায় সব দেশেই সাড়ম্বরে খ্রিস্টীয় নববর্ষ উৎসব হয়, কিন্তু অনেকটাই নীরব আয়োজনে। নতুন বছরের নতুন প্রত্যাশার কথা শোনাচ্ছেন তরিকুল ইসলাম। বলতে দ্বিধা নেই, 2020 সাল মানুষ স্মরণ করবে করোনার কারণে। করোনা এত বড় একটা ধাক্কা দিয়ে গেল বাংলাদেশ সহ বিশ্বকে, যা ঘুরে ফিরেই আলোচনায় উঠে আসবে বহুদিন বহুকাল। যাই হোক, বেদনার সাথে আনন্দের সংমিশ্রণ। ভালো মন্দ নিয়েই আমাদের পথ চলা। পুরাতনকে পেছনে ফেলে ঝেড়ে মুছে নতুন ভোর, নতুন সূর্য ও নতুন আলোর প্রত্যাশা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। নতুন বছরের ভোর আলোয় উজ্জ্বল হবে সকল ক্ষেত্রে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে। রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক জীবনে বন্ধন অটুট হবে। এসবই আমজনতার প্রত্যাশা। চাওয়াতে আনন্দ দিন। আজকে আমরা ডিউটি করতেছি, যাত্রী রাস্তায় মাথায় খুব টেনশন। আল্লাহ আছে চাওয়া যে দেশটা সুন্দর রেখে চলুক। আমাদের প্রত্যাশা হলো নতুন বছরে যে ভালো কোনো কিছু আমরা করতে পারি, ওইটা মানে আমরা আর কি করি। আমার বন্ধু আজকে আমাকে তার নিজস্ব ঘোড়া গাড়ি দিয়ে আমাকে ঘোরাচ্ছে, আমার অনেক আনন্দ লাগছে। নতুন বছরের চাওয়া পাওয়া হলো শান্তি চাচ্ছে, আর সকল মানুষ ভালো থাকুক, সুখে থাকুক, এটাই কামনা করছি। দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে বলতে হয়, পদ্মা সেতু নির্মাণ করে বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষেত্র তৈরি করেছে। সাথে রয়েছে মেট্রো রেল, কর্ণফুলী টানেলের মতো দুঃসাহসিক সব পদক্ষেপ। নতুন বছর নতুন প্রত্যাশা পূরণে জরা গ্লানি হতাশাকে পেছনে ফেলে আবারও নতুন সম্ভাবনা স্বপ্নে জ্বালবো না, এটাই প্রকৃতির নিয়ম। প্রতিদিন সূর্য ওঠে, কিন্তু আজকের সূর্য জানান দিয়েছে এসেছে নতুন একটি বছর। স্বাগত 2021, স্বাগত নতুন ইংরেজি বছর। আজ ইংরেজি নববর্ষের প্রথম দিন। শুভ হোক নতুন বছরের আগমন, সকলের জীবনে শান্তি বর্ষিত হোক। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ঢাকা। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে এবার উৎসব ছাড়াই শিক্ষার্থী ও তাদের অভিভাবকের হাতে বিনামূল্যের পাঠ্য বই তুলে দেয় স্কুল কর্তৃপক্ষ। শুক্রবার সকাল থেকে ঢাকা সহ সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় থেকে এই বই দেয়া হয়। স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করে বিদ্যালয়ে এসে বই নেয় শিক্ষার্থীরা। এদিকে করোনার সংক্রমণের কারণে গেল বছরের 17 মার্চ থেকে ছুটি চলছে শিক্ষা প্রতিষ্ঠানে। আগামী 16 জানুয়ারি পর্যন্ত থাকছে ছুটি ঘোষণার আওতায়। নতুন বছরের সকল আয়োজনকে ঘিরে সার্বিক নিরাপত্তা গ্রহণ করেছে র্যাব। দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি অভিযানিক পরিস্থিতি জোরদার করেছে এ বাহিনী। বৃহস্পতিবার রাতে রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে এসব কথা জানান র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, সব ধরনের ঝুঁকি পর্যালোচনা করে গ্রহণ করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সমগ্র দেশে র্যাবের গোয়েন্দা ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। সকল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায়, গুরুত্বপূর্ণ স্থানসমূহে আশেপাশে প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে সাদা পোশাক গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, ইউনিফর্ম টহল বৃদ্ধি করে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও র্যাবের সাইবার মনিটরিং টিম অনলাইন নজরদারির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করবে। আমনের মৌসুম শেষ, তবুও চালের দাম বৃদ্ধি রয়েছে অব্যাহত। সাথে পাল্লা দিয়ে বাড়ছে ভোজ্য তেল ও চিনির দাম। এদিকে মাছের দাম সপ্তাহের ব্যবধানে কমলেও কিছুটা বৃদ্ধি পেয়েছে মুরগি ও খাসির মাংসের দাম। রাজধানীর বিভিন্ন পয়েন্ট ঘুরে এসে জানাচ্ছেন সহকর্মী মোসামিয়া। ক্যামেরায় ছিলেন শাহিন রেজা। নতুন বছরের শুরুতেই রাজধানীর বাজারগুলোতে দেখা যায় সকল প্রকার সবজি কেজি প্রতি কমেছে 10 থেকে 15 টাকা। এদিকে বৃদ্ধি পেয়েছে ভোজ্য তেল ও চিনির দাম। অনলাইনে কেনাকাটা বাড়ায় বাজারগুলোতে ক্রেতা সাধারণের আগমন কম। গত সপ্তাহ চাইতে সবজির সপ্তাহে অনেক দাম অনেক কম। সবজির বাজার বর্তমানে একটু কম, আগের তুলনায় একটু কম। আগে প্রচুর বেশি ছিল, এখন একটু কম। এই তো আজকে এসে যদি কিনে আরেক দাম, কালকে এসে হয়তো 5 টাকা কম, পরশুদিন আবার 10 টাকা বেশি। এটা কোনো লিমিট নাই এখানে বাজারের, কোনোটাও নিয়ন্ত্রণ পায় না যে একটা জিনিসের একটা লিমিট দাম আছে, কোনোটাও না। বাজারে নতুন পেঁয়াজ ও আলুর আমদানি হওয়ায় প্রতি কেজি পেঁয়াজ 35 থেকে 40 টাকা, আলুর কেজি 40 থেকে 45 টাকায় বিক্রি হচ্ছে। তেল প্রতি লিটারে প্রতি দাফে 60 টাকা করে লিটার বাড়ছে। আলু আপনার 45 টাকা কেজি, আর পেঁয়াজ হলো আপনার 48 টাকা কেজি। বাজারে নতুন চালের সরবরাহ থাকলেও এখনো দাম কমেনি। বিক্রেতারা বলছেন, আমদানি না হলে দাম কমার কোনো লক্ষণ নেই।
হ্যাঁ, বাজার ঠিক রাখতে হলে বাইরে থেকে চাল আমদানি করতে হইব। আমদানি না করলে চাইলের দাম কমার সম্ভাবনা দেখছি না। বাজার উঠতেছে না, আগের অবস্থানেই আছে। হয়তো কিছু কিছু চাউলে 50 টাকা বা 100 টাকা বস্তাতে কমছে। বাজারে মাছের পর্যাপ্ত সরবরাহ থাকায় মাছের দাম কমেছে। গরুর মাংসের দাম স্বাভাবিক থাকলেও বৃদ্ধি পেয়েছে মুরগি ও খাসির মাংসের দাম। মাছের বাজার মানে দাম আগের মতো বাড়তি না, মোটামুটি এর মধ্যে আছে, নিয়ন্ত্রণের মধ্যে আছে বলতে বলা যায়। বড় লোকেরা বাজারই আসে না এই করোনার লইগা। মাছের আমদানি ঠিক আছে, মানে একটু হালকা একটু বাড়ছে, তারপর আমরা তো বাজারে বেচতে পারতেছি না, কাস্টমার নাই। সঠিকভাবে বাজারে মনিটরিং এর ব্যবস্থা করা হলে সকল পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায় ফিরে আসবে, এমনটাই আশা করছেন ক্রেতা সাধারণ। মুসামিয়া, আনন্দ টিভি, ঢাকা। আবারও দেশের খবর। তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য নীলফামারীর জলঢাকা পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৭০ জন প্রার্থী। দাখিলের শেষ দিনে বৃহস্পতিবার রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীরা উৎসব মুখর পরিবেশে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এতে মেয়র পদে ৭ জন, কাউন্সিলর পদে ৪৪ জন এবং ৩টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৯ জন মনোনয়নপত্র দাখিল করেন। পাবনার ঈশ্বরদীতে বিভিন্ন বেকারি কারখানায় নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে রকমারি খাবার। নিয়মনীতির কোনো প্রকার তোয়াক্কা না করেই দাসুরিয়া, মুলাডলি, আরামবাড়িয়া, মানিকনগর ও কালিকাপুর বাজার সহ বিভিন্ন কারখানায় সিঙ্গারা, পাউরুটি, কেক, বিস্কুট সহ বেকারি সামগ্রী তৈরি করে করা হচ্ছে বাজারজাত। অধিকাংশ খাদ্য তৈরির কারখানায় নেই কোনো সরকারি অনুমোদন, মানা হচ্ছে না নিরাপদ খাদ্য তৈরির নিয়মনীতি। এতে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন স্থানীয়রা। দেখছেন আনন্দ টিভির সংবাদ, সঙ্গে আছি আমি শারমিন মনির। ফরিদপুরে নানা আয়োজনে পালিত হল পল্লী কবি জসিমউদ্দিনের ১১৮তম জন্মবার্ষিকী। শুক্রবার সকালে ফরিদপুর সদর উপজেলার অম্বিকা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পৈতৃক বাড়ির আঙিনায় প্রিয় ডালিম গাছের তলে কবির কবরে জেলা প্রশাসন ও জসিম ফাউন্ডেশন, ফরিদপুর প্রেস ক্লাব, ফরিদপুর সাহিত্য ও সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা, আনসারউদ্দিন উচ্চ বিদ্যালয়, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় কবির স্মৃতি শ্রদ্ধা ভরে স্মরণ করেন সবাই। দুর্নীতির অভিযোগে খুলনার দিঘলিয়া উপজেলার ৬ নম্বর যোগীপুল ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। পদটি শূন্য হলেও গ্রামবাসীর কাছ থেকে চেয়ারম্যান শেখ আনিসুর রহমানের নেয়া টাকা ফেরত পাওয়া নিয়ে রয়েছে সংশয়। খুলনা ব্যুরো প্রধান আমজাদ আলী লিটনের প্রতিবেদনে আরো জানাচ্ছেন তরিকুল ইসলাম। প্রধানমন্ত্রী ঘোষিত জমি আছে ঘর নাই আশ্রয়ন ২ প্রকল্পের দুর্নীতি, ভিজিটি কার্ডের তালিকা প্রণয়নে অনিয়ম, হোল্ডিং ট্যাক্সের টাকা আত্মসাৎ সহ নানা অভিযোগে খুলনা দিঘলিয়া উপজেলা ৬ নং যোগীপুল ইউনিয়নের চেয়ারম্যান শেখ আনিসুর রহমানের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয় গত ১০ ডিসেম্বর। পদটি শূন্য হয় ইউনিয়ন পরিষদের কর্মকাণ্ড স্থবির থাকায় বর্তমানে চেয়ারম্যান পদটির দায়িত্ব পালন করছেন প্যানেল চেয়ারম্যান আবু সাইদ হাওলাদার। ইতিমধ্যে শুরু হয়েছে ইউনিয়নবাসীর সকল নাগরিক সেবা প্রদান। আমি চাই এলাকার মানুষের যে আশা আকাঙ্ক্ষা শৃঙ্খলার মাধ্যমে থেকে এলাকার মানুষ যেন সেবা পায়, বিশেষ করে জনগণের সহযোগিতা ভালোবাসা পেয়েছি, এখনো চাই। বিশেষ করে সাংবাদিক বৃন্দ এলাকার, বিশেষ করে আনন্দ টিভিকে আমি মনের অন্তঃস্থল থেকে এবং বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করলেও ইউনিয়নবাসীর ৫০০ পরিবারের কাছ থেকে ঘর দেওয়ার নামে আনিসুর রহমান যে টাকা আত্মসাৎ করেছেন তা ফেরত চায় ভুক্তভোগীরা। আমি ঘরের জন্য দিয়েছিলাম ১০,০০০ টাকা, আজ না কাল, কাল না পরশু, আবার কিছুদিন বলেছে যে দেবকে এই পর্যন্ত দিচ্ছে না। আমরা এলাকাবাসী সবাই ভুক্তভোগী, এখনো পর্যন্ত আমাদের টাকাটা যেন ফেরতের ব্যবস্থা করে দেয়। ঘর দেওয়ার কথা বলে যাদের কাছ থেকে টাকা নিছে আজও পর্যন্ত তারা তাদের সেই টাকাটা ফেরত পায়নি। আমার আনন্দ টিভির এই সংবাদ প্রকাশনের মাধ্যমে ভুক্তভোগীরা যাতে তাদের এই টাকা ফেরত পায়। চেয়ারম্যান শেখ আনিসুর রহমানকে চেয়ারম্যান পদ থেকে বরখাস্তের বিষয়টি আইনের যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভুক্তভোগীদের টাকা তদন্ত করে ফেরত দেওয়া সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন খুলনা জেলা প্রশাসক। স্থানীয় সকল মেম্বারের অভিযোগের প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদ ম্যানুয়াল অনুসারে আমরা যে পদক্ষেপ গ্রহণ করেছি এবং সরকারের নিকট আমরা জানিয়েছি, অ্যাকর্ডিংলি স্থানীয় সরকার মন্ত্রণালয় চেয়ারম্যানকে বরখাস্ত করেছে। আমরা অবশ্যই তদন্তপূর্বক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। সরকারের নেয়া এই ব্যবস্থায় এই ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি নেমে এসেছে। ভুক্তভোগী পরিবারের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দিলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে মনে করেন ইউনিয়নবাসী। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।
তৃতীয় দফা পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার মেয়র পদে 4 জন, কাউন্সিলর পদে 63 জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন 12 জন প্রার্থী। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত সহকারী রিটার্নিং অফিসার ও রামগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে স্ব প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। তৃতীয় দফা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 30 জানুয়ারি। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। কড়া থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।